বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই বাঙালি সময় পেলেই বেরিয়ে পড়ে নতুনের খোঁজে। তাহলে আপনি যদি গ্রামের চারপাশের নির্মল প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন এবং যেসব ভ্রমণকারীরা বিশেষ করে সাহিত্য সম্পর্কে আগ্রহী, তাই আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে একটি ছোট্ট গ্রামে, যেখানে আছে বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে উনি জীবনে শেষ 12টা বছর ছিলেন। আর আছে 500 বছর পুরনো মদন গোপালজির মন্দির, আছে 200 বছর পুরনো কালী মন্দির, আর আছে রূপনারায়ণ নদীর তীরে সোনালি রোদ মাখানো বিকেলবেলা। তাই আজ আমাদের গন্তব্য দেউলটি। আজ এই প্রথম শীতের সকালে আমরা বেরিয়ে পড়লাম বাইক রাইডিংয়ের জন্য। আজকে আমাদের বাইক রাইড হবে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটি। আজকে এখান থেকে আমরা বাইক রাইড শুরু করব। দেউলটিতে যাব, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখব, একটা 400 বছর পুরনো মদনমোহন মন্দির দেখব। পুরো জার্নিটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এটা আমার ফার্স্ট বাইক রাইড বলবো না, কারণ ফার্স্ট বাইক রাইড আমি করেছি, এর আগেও আমরা রাইড করছি, কিন্তু রেকর্ড কখনো করিনি, ভিডিও কখনো বানাইনি। এটা আমার প্রথম ভিডিও রাইডিংয়ে, আপনারা দেখুন। আমরা আজ বাইকে করে দেউলটি যাব, কিন্তু আপনারা চাইলে ট্রেনে বা বাসে করেও যেতে পারেন। ট্রেনে দেউলটি যেতে হলে দেউলটি স্টেশনটি হাওড়া জংশন থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, এবং লোকাল ট্রেনে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। হাওড়া থেকে আপনি যে কোনো মেদিনীপুরগামী ট্রেন ধরলে দেউলটি স্টেশনে নামতে পারবেন। কম ভিড়ের লোকাল ট্রেন যেমন মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল আপনি যেতে পারেন। বাসে যেতে হলে কলকাতা থেকে NH6 হয়ে দেউলটি যায় 4টে বাস। আপনি কলেজ স্কোয়ার থেকে একটি বাসে চড়ে প্রায় 2 ঘন্টার মধ্যে দেউলটি পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনি স্প্ল্যানেড থেকে অনেক বাস পেয়ে যাবেন। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজায়। এই ধুলাগড় টোল প্লাজায় নেমে আমরা এই চায়ের দোকানটা একটু দাঁড়াচ্ছি। এখানে আমরা একটু সকালে ব্রেকফাস্ট এখনও করবো, কারণ অনেক সকালে বেরিয়েছি আমরা, 8টা সাড়ে 8টায় বেরিয়েছি, এখনও ব্রেকফাস্ট করা হয়নি। এই চায়ের দোকানটা আমরা এখন সকালে ব্রেকফাস্টটা করব। চা বিস্কুট যা আছে সব খাবো আমরা এখন, খেয়ে তারপরে এখান থেকে বেরাবো। আজকে আমাদের ট্যুরে আমাদের সাথে আছে প্রশান্ত এখন চা খাচ্ছে, সুপ্রিয় আছে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম দেউলটির উদ্দেশ্যে। এখন 12টা 15 বাজে, আর আমরা এখন চলে এসেছি দেউলটি। আজকে দেউলটিতে এসে একটু নিজেরা ফ্রেশ হয়ে নিচ্ছি, জল টল দিয়ে মুখ টুক ধুয়ে নিচ্ছি। এবার আমরা এখান থেকে চলে যাব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে, যেটার জন্যেই এতটা দূর গাড়ি চালিয়ে আসা। আপনাদের পুরোটা দেখাবো, আপনারা দেখুন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইখানেই তার বিখ্যাত কিছু গল্প উপন্যাস লিখেছিল, যেমন শ্রীকান্তর কিছু অধ্যায় এখানে লিখেছিল, পল্লী সমাজ, অভাগীর স্বর্গ, এসব এখানেই লেখা। পুরো বিল্ডিংটা আপনাকে দেখাচ্ছি, উনি কোথায় ছিলেন, কোথায় বসে লিখতেন, আপনারা দেখুন, ভালো লাগে। দ্বিতীয় নম্বর র্যাকে ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। আর এইটা হচ্ছে ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায়।
চট্টোপাধ্যায়। এটা বৈঠকখানা ঘর, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী নামলে, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না, তখনকার দিনে অত্যন্ত দামি কাজ হচ্ছে বেলজিয়াম কাচ। সোজা যে আয়নাটা রয়েছে লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা উনি না খেতে সোনার নলক পুড়িয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে দেখলে কার্তিক আসতো, গণেশকে দেখলে গণেশ আসতো, সামনের পুকুর থেকে মাছ। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, ময়ূর। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এখানে দাদার কিছু ঠাকুর রয়েছে, চিত্তরঞ্জন দাসের দেওয়া সিয়াদা। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, সোজা বাথরুম। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78-এ বনে রান্নাঘরটা পড়ে যেতে পারে, রান্নাঘরটা তৈরি হয়নি এই ফাঁকা জায়গাতে। দোতলা রান্না শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ঘরেতে মৃত্যু। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন এই ঘরটাতে। এইটা ওনার বেডরুম রয়েছে। আর ওইটা ভাইপোর ছবি, চশমা দেখে যে ছবিটি বানানো রয়েছে ওটা ভাইপোর ছবি। এই বাড়ি থেকেই একটু দূরেই রূপনারায়ণ নদী। কথিত আছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার স্টাডি রুমে বসেই তার মাস্টারপিসগুলো লেখার সময় সুন্দর রূপনারায়ণ নদীকে দেখতেন, এবং তিনি এখান থেকেই লেখেন তার শেষ উপন্যাস বিপদদাস। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির দোতলার ছাদে এখন আমরা বসে এই শীতের রোদ পোহাচ্ছি। আর সেই সময়টাকে একটুখানি ফিল করার চেষ্টা করছি, যে সময় শরৎবাবু এই শীতের কোনো দুপুরে বসে আমাদের জন্য লিখেছিল পল্লী সমাজ বা অভাগীর স্বর্গ। সেই ওনার লেখার বিষয়টাকে আমরা একটু ফিল করার চেষ্টা করছি এই শীতের দুপুরে গায়ে সোনালি রোদ মেখে আমরা ওনার বাড়ির ব্যালকানিতে বসে। বেদানন্দ পাশে শরৎচন্দ্র, আর শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। চারপাশটা আমরা ভালো করে ঘুরে নিলাম। কিছুটা সময় কাটিয়ে বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। যেহেতু এটা একটি দর্শনীয় স্থান, তো প্রচুর পর্যটক এখানে আসে। আর যেহেতু শীতকালের সকাল, চারদিকে অনেক দোকানপাট বসেছে। এছাড়া পাশেও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আপনারা 4 চাকা করে এলে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তারপর আমরা গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম রূপনারায়ণ নদীর তীরে। চারিদিকে নানান দোকানপাট বসেছে,
বিভিন্ন খাবার, বিভিন্ন জিনিসপত্র কেনার দোকান, এবং এখানে নৌকো ভাড়া করে নৌকোও চড়া যায়। আপনারা চাইলে নৌকো ভাড়া করেও নৌকো চড়তে পারেন। শীতের দুপুরবেলায় কৃষকরা খেতে চাষ করছে, চারদিকে ফুলকপি বাঁধাকপি ফুটে রয়েছে। আমরা চলে এসেছি এখন রূপনারায়ণ নদীর পাশে দেউলটিতে নদীর পাশে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি। এখানে অনেক দোকানপাট, পিকনিক স্পট রয়েছে, চারিদিকে সমস্ত পিকনিক স্পটগুলোতে পিকনিক হচ্ছে, আর পাশেই রয়েছে ধান ক্ষেত। চারদিকে প্রচুর পিকনিক হচ্ছে, আপনারা গেলেও এখানে পিকনিক করতে পারেন। দেউলটির সুবিধা কি, দেউলটিতে কোনো পিকনিক স্পটের ভাড়া লাগে না। আপনারা গেলে এখানে বিনামূল্যেই পিকনিক করতে পারেন। তারপর নদীর আলপথ দিয়ে হেঁটে আমরা একটা ফাঁকা জায়গায় এসে কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম 200 বছর পুরনো একটি কালী মন্দির দর্শনের জন্য। আমরা এখন চলে এসেছি এই 200 বছর পুরনো কালী মন্দিরটির কাছে। এই দেউলটিতে এলে এটি একটু ভ্রমণ স্থান। এই মন্দিরটা এখন বন্ধ আছে, এটা খোলার সময় হচ্ছে বিকেল 6টার সময়, এখন দুপুর 3টে বাজে, ফলে এখন মন্দিরটা বন্ধ। তো আমরা বাইরে দিয়ে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনি এখানে এলে ধান ক্ষেত এবং গ্রামের গ্রাম্য পথের মধ্যে দিয়ে হেঁটে প্রকৃতিকে অন্যরকম ভাবে উপভোগ করবেন। এই রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে এই শীতকালের মিঠে রোদ্দুর মাখা বিকেলটা অসাধারণ। একটা ডিঙি নৌকো ভাসছে, আর চারদিকে পিকনিক হচ্ছে বলে এখানে গান হচ্ছে। নয়তো ফাঁকা সময় যদি আপনারা এখানে আসেন, এই রূপনারায়ণ নদীর চর, পিছনে তিত্তির করে বয়ে যাওয়া নদী, জেলেদের নৌকো, সূর্যের সোনালি মিঠে রোদ, এক অসাধারণ অনুভূতি হবে আপনাদের। অবশ্যই এই মন্দিরের সামনে এলে, এই কালী মন্দিরের সামনে এলে আপনারা এই নদীর ধারটা একবার ঘুরে যাবেন। নদীর ধারটা অসাধারণ, আপনাদের মন খুব ভালো হয়ে যাবে এখানে এলে। এই সপ্তাহের যে মানসিক স্ট্রেস, সেই স্ট্রেস আপনাদের চলে যাবে। এই শীতের দুপুরেও আমরা এই রূপনারায়ণ নদীর তীরে এসে পেলাম কাশবন, যা আপনাকে এক টুকরো শরতের আনন্দ দেবে। তারপরেই নদীর সোনালি রোদ মুখে মেখে আমরা বেরিয়ে পড়লাম মদনমোহন মন্দিরের দিকে। বিস্তীর্ণ রূপনারায়ণ নদী, ধান ক্ষেতের সবুজ প্রসারিত আলপথ, স্থানীয়দের নিষ্পাপ হাসি, ইতিহাসের পটভূমিকে বহন করছে গ্রাম অনেকদিন আমাদের মনে থেকে যাবে।
আপনি রাধা ও মদন গোপাল মন্দির এখানে এলে অবশ্যই দেখবেন। এই মন্দিরটি পুরোটাই পোড়ামাটির কাজ দিয়ে তৈরি। এই আটচালা বা আট ছাদের মন্দিরটি 1651 খ্রিস্টাব্দে মঙ্গলহাট পরগনার জমিদার মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী তৈরি করেছিলেন। দেউলটিকে বিদায় জানিয়ে সন্ধ্যা ধীরে ধীরে হামাগুড়ি দিতে শুরু করলো এবং এই গ্রামটি একটি ল্যান্ডস্কেপের মতো আমাদের হৃদয়ের কোণে জায়গা করে নিল। তারপর আমরা রাস্তার ধারে এই ধাবাটিতে দুপুরের কিছু খাবার খেয়ে নিলাম, কারণ ওখানে দুপুরের আমাদের কোনো কিছু খাওয়া হয়নি। আপনারা যদি চান যে দেউলটিতে গিয়ে একটি দিন কাটিয়ে আসবেন, তাহলে আপনি দেউলটিতে কতগুলি রিসর্ট পেতে পারেন, যেমন নিরালা রিসর্ট, প্রান্তিক রিট্রিট। এখানে আপনি রাত্রিবাসেরও ব্যবস্থা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি বা ভালো লাগা মন্দ লাগা সমস্তটাই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করে জানালেই তবেই আমি বুঝতে পারবো আমাকে কোন জায়গায় কতটা রেকটিফাই করতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।